ওই দলের তৃণমূলের অর্থাৎ প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ওই দলের যে সদস্য আছে তাদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল করবে। এই প্যানেল থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে। এখনো আছে, কিন্তু এটা অনুসরণ করা হয় না। ইলেকশন কমিশনও এ ব্যাপারে কিছু বলে না। এই বিষয়গুলো আইনি দুর্বলতা হিসাবে মনে হয়েছে। আর আমরা যদি অনেকদিন পর মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা নির্বাচন আসছে, সবাই অংশগ্রহণ করবে, সেদিক থেকে আমরা দেখবো যে নবম জাতীয় সংসদ নির্বাচনের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কম ছিল। এমনিতে অনুমিত ধারণার চেয়ে বেশি ছিল। আর যদি ওইটার সাথে তুলনা করি, 87 উপরে ছিল, এটা 59.44% সেখানে হয়েছে। আর সকল নিবন্ধিত রাজনৈতিক দল এটা তো অংশ নিতে পারেনি। একটা বড় দলের যাদের পতন ঘটেছে আন্দোলনের মধ্য দিয়ে, তাদের তো কার্যক্রম নিষিদ্ধ, তারা পারেনি। আরো 9টি দল তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। গণভোটের প্রচারণা নিয়ে নির্বাচন কমিশন সমালোচনার মুখে পড়েছিল, কেননা এক পর্যায়ে দেখা গেল সবাই মিলে এই গণভোটের ভোটের পক্ষে প্রচারে আমরা নেমেছি। একেবারে যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে তারাও বিভিন্ন জায়গায় সভা করে করে হায়ের পক্ষে। পরে একটা সময় গিয়ে ইলেকশন কমিশন এটা বন্ধ করেছে। তার আগে সমালোচনার মুখে তারা পড়েছিল। আবার দেখা গিয়েছে যে ইলেকশন কমিশন তারা তো চলবে আইনের ভিত্তিতে, পলিটিক্যাল পার্টির মতো তো তারা ইয়ে করবে না। দেখা গিয়েছে যে তারা রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে। কিছু কিছু দল আছে যাদের রেজিস্ট্রেশন বাতিল হয়নি, তারা নিষিদ্ধ হয়নি, এরকম দলকেও তারা আমন্ত্রণ জানায়। এটা শুধুমাত্র এই কারো না কারো প্রভাবে প্রভাবিত হয়ে এই কাজটা করেছে, এটাও সমালোচনা ছিল তাদের। আর সার্বিক বিচারে সকল মানদণ্ড যদি আমরা বিশেষ করে বলি যে যারা অংশ নিতে চেয়েছেন তারা পেরেছেন কিনা অংশ নিতে, ভোটারদের সামনে পর্যাপ্ত বিকল্প আছে কিনা, কেননা ভোটাররা ভোট দিতে গিয়ে যে ধরনের প্রার্থী চান তার মনস্তত্ত্বের কারণে সব ভোটার সেরকম নিয়ে পাননি। সে কারণে পার্সেন্টেজটাও তাদের কমেছে। নারীদের ক্ষেত্রে যদি আমরা দেখি, নারী প্রার্থীর সংখ্যা বা ইলেক্টেড হওয়ার সংখ্যা কমে গিয়েছে আগের চেয়ে অনেক। এবং আমরা দেখেছি যে 50টি রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দল একজনও নারী প্রার্থী দেয়, মাত্র 20টি দল দিয়েছে। আমরা 33টি রাজনৈতিক দল, প্রথমে 34, তারপরে 33, পরবর্তী সর্বশেষ 30টি রাজনৈতিক দলের দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংগ্রাম দেখলাম, এবং শেষে গিয়ে তারা একমত হলো যে এইবার সব দল কমপক্ষে 5% নারীদের মনোনয়ন দেবে, এরকম একটা প্রতিশ্রুতি দিল, অঙ্গীকার তারা করল। কিন্তু এখন ওই যে প্রধান বিরোধী দল যে জামাতে ইসলামী থেকে শুরু করে বিভিন্ন দল, 30টা দলের কথা যেটা বললাম, যে তারা একজনকেও মনোনয়ন দিল না। তার মানে তারা সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়, অঙ্গীকার করে, কিন্তু সেটা আবার বরকেরামও তারা করে। উদাহরণ হিসেবে আরেকটা যদি আমরা বলি, যে দেখেন সংস্কার চাচ্ছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দল ভিত্তিক হোক, এটা এই দলগুলো চাচ্ছে না। কিন্তু অলরেডি তারা এই যে জামাত ইসলামী, এনসিপি, তারা কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করেছে অনেকগুলো। তার মানে এটা ওই প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রক্ষা এবং যে একটা ভাগ লক্ষ্য করা যায়। তা এখন আমরা যদি নির্বাচন ব্যবস্থাটাকে ভালো দেখতে চাই, তবে আমার মনে হয় যে আইনি কাঠামো এটাকে শক্তিশালী করতে হবে। এবং আমরা তো জানি যে একটি বিষয় নিয়ে যে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল যারা সংস্কারের পক্ষে, তারা জুলাই জাতীয় সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চাচ্ছে। আবার
এই জায়গায় একটা সমস্যা, যারা বর্তমান সংবিধানকে আপন করে চলতে চান তাদের এক ধরনের ধারণা, আবার যারা মনে করেন যে এই সংবিধান দিয়ে কিছু হবে না তাদের আরেক রকম ধারণা। এইরকম একটা ধারণা থেকেই কেউ জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাচ্ছেন এবং কেউ মনে হচ্ছেন এটা সংবিধানের সাথে কিছু বিষয় সাংঘর্ষিক, অতএব এটা করা যাচ্ছে না। তার মধ্যে বর্তমান ক্ষমতাসীন দলও আছে যারা মনে করছেন যে এখানে সংবিধানকে সমুন্নত করে যদি চিন্তা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা যে অর্ডিন্যান্স জারি করে যে আইনগুলো করেছে তার অনেকগুলো তারা রেটিফাই করেনি, পরবর্তীতে সংসদে বসে তারা মনে করেছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই কারণে তারা এটা করেনি। তবে এটা ঠিক যে তারা এটাও বলেছে যে আমরা সংস্কার করব, আমাদের 31 দফা আছে এবং জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি, এখানে নোট অফ ডিসেন্ট তারা আছে, সেটা সহ তারা এটা মানতে চায়। সেই জন্য আমি মনে করি যে বর্তমান যারা ক্ষমতাসীন আছে দল আছে তাদের উচিত, সামনে আমরা দেখেছি দুটো অধিবেশন হয়েছে, একটা বাজেট অধিবেশন, একটা প্রারম্ভিক অধিবেশন, আর একটা অধিবেশন সামনে আছে। আমরা দেখতে চাই যে ক্ষমতাসীন দল তারা, আমরাও দীর্ঘদিন থেকে সংস্কার ইস্যুতে এই কথা বলে আসছি, মুভমেন্ট করে আসছি, যে তারা অন্তত রাষ্ট্রের মৌলিক যে সংস্কারের যে বিষয়গুলো, যেটা তারা অসাংবিধানিক বিবেচনায় তারা রেটিফাই করে নাই, অথচ তারা চায় যে এগুলো বাস্তবায়ন হোক, তা সেটার জন্য তারা আগামী যে সংসদে সেখানে তারা বিল আনবেন এবং বিল এনে সেই সংস্কারগুলো তারা করার উদ্যোগ নেবেন। এক্ষেত্রে হয়তো সবার মতো আমরাও বোধ ধরে থাকতে চাই না যে এটা হতেই হবে, এটা না হলে চলবে না, কিন্তু আমার মনে হয় যে এটা সুযোগ আছে, যারা ক্ষমতায় আছে তারা বিল এনে এগুলো করতে পারে। তো যাই হোক, আমি এই নির্বাচনের কথা আলোচনা করতে গিয়ে অনেকটা সময় দিলাম আমাকে শোনার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আপনার ধন্যবাদ।